স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে। বাংলা মঞ্চ আর সিনেমার ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি নাটককে বানিয়েছিলেন প্রতিবাদের ভাষা, অভিনয়কে বানিয়েছিলেন অস্ত্র, আর শিল্পকে দাঁড় করিয়েছিলেন ক্ষমতার বিরুদ্ধে। তিনি শুধু অভিনেতা নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, নিজেই একটি আন্দোলন। ভুবন সোম হীরক রাজার দেশে যেখানে গেছেন সেখানেই চরিত্রকে অমর করে গেছেন। আজ আমরা জানব উৎপল রঞ্জন দত্ত কিভাবে হয়ে উঠলেন বাংলা নাট্যজগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিভা এবং সবচেয়ে সাহসী কণ্ঠস্বর। তো চলুন শুরু করি। উৎপল রঞ্জন দত্ত, জন্ম ২৯ মার্চ ১৯২৯, মৃত্যু ১৯ আগস্ট ১৯৯৩। জন্ম বাংলাদেশের বরিশালের কীর্তনখোলায়। পিতা গিরিজারঞ্জন দত্ত এবং মাতা শৈলবালা দেবী। পড়াশোনা শিলংয়ের এডমান্ড স্কুল হয়ে কলকাতার সেন্ট লরেন্স সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স। ১৯৪৮-এ ইংরেজি অনার্স নিয়ে স্নাতক। কলেজের ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন উৎপল। সেই বছর বিশ্ববিদ্যালয় স্তরে ইংরেজি অনার্সে তার স্থান পঞ্চম। স্কুল জীবনেই বাবা মায়ের সঙ্গে পেশাদারি থিয়েটার দেখা শুরু এবং প্রথম দর্শনেই প্রেম। সেই সব মহৎ কারবার দেখে মনে হলো আমার পক্ষে অভিনেতা ছাড়া আর কিছুই হবার নেই। আমার বয়স তখন ১৩। উৎপল দত্ত নিজের সম্পর্কে বলেছিলেন, আমি শিল্পী নই, নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে, তবে আমি মনে করি আমি প্রপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়। দ্য রোগারিজ অফ স্ক্যাপান দিয়েই তার কলেজ জীবনের অভিনয় শুরু। নাটক দুটি প্রযোজনা করেছিল কলেজের ইংরেজি একাডেমি এবং পরিচালনায় অধ্যাপক ফাদার উইভার। কলেজের কয়েকজন সহপাঠী মিলে গড়ে তোলেন একটি নাট্যদল, দি অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স। জেফ্রি কেন্ডালের দলে তখন উৎপল নিয়মিত অভিনয় করেছেন। ইউরোপীয় থিয়েটার দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা উৎপলের নাট্যজীবনে বিশেষ প্রভাব ফেলেছিল। কেন্ডালের কাছেই শিখেছিলেন, "There is no art without discipline and no discipline without sacrifice." তার কাছেই উৎপল পেয়েছেন শেক্সপিয়রের নাটক অভিনয় করবার বিশেষ শিক্ষা। জেফ্রি কেন্ডালকে গুরু মেনে শেক্সপিয়ারিয়ানা দলে যোগ দিলেও উৎপল তাদের নিজস্ব নাট্যদল দি অ্যামাচার শেক্সপিয়ারিয়ান্স তুলে দেননি, বরং মাঝে মধ্যেই শেক্সপিয়ার, বার্নার্ড শ, শেরিডান, প্রিস্টলি, নোয়েল কাওয়ার্ডের নাটক মঞ্চস্থ করেছেন তারা। এবং সেই সময়েই উৎপল দত্ত অভিনেতা হিসাবে কলকাতার নাট্য সমালোচকদের স্বীকৃতি পেয়েছেন। এই পথে চলেই ১৯৪৯ সালের শেষ দিকে কবি গায়ক দিলীপ রয়ের প্রস্তাব মতো উৎপলরা তাদের দলের নাম বদলে রাখেন লিটল থিয়েটার গ্রুপ, LTG। ততদিনে ২০ বছরের সদ্যযুবা উৎপল ঠিক করে ফেলেছেন তিনি নাট্য অভিনয়ের জগতেই থাকবেন। সমাজের পরিবেশ তখন কেমন? বিশ্বের অঙ্গনে সোভিয়েত রাশিয়ার মতাদর্শের অপ্রতিরোধ্য অগ্রগতি। সঙ্গে যোগ দিয়েছে মাও সেতুংয়ের জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্নকারী চীন। এদিকে দেশ স্বাধীন হবার ৭ মাসের মাথায় ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত। পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কমিউনিস্ট ভাবাপন্ন সাংস্কৃতিক কর্মীদেরও রেহাই নেই। মার্ক্সবাদী দর্শনে আকৃষ্ট উৎপলের মনোভঙ্গি কলেজ পত্রিকায় প্রকাশিত। সময় এগিয়ে চলে, এমনকি শরৎচন্দ্রের যুগও অতিক্রান্ত হতে চলেছে। নতুন প্রজন্মের মৃত্যুর বিরুদ্ধে জেহাদ। তাদের কাব্যলক্ষ্মী হলেন শ, লটিড, লরেন্স, জয়েস এবং হাক্সলি। ম্যানচেস্টার এবং স্টালিনগ্রাদ তাদের দুর্গ, দাস ক্যাপিটাল তাদের নতুন বেদ। তাদের আনুগত্য তথ্যের প্রতি, আঙ্গিকের আতিশয্যের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জ। রাজনীতির অনুপ্রবেশ ঘটছে সাহিত্যে, শ্রেণী সংগ্রামে এবং শোষিত বঞ্চিতের মহাক্ষুধায়। ইংরেজি নাটক প্রযোজনার পাশাপাশি লিটল থিয়েটার গ্রুপ শুরু করে বাংলা নাটক। ৫০-এর দশকে LTG মঞ্চে উপস্থাপিত করে রবীন্দ্রনাথের নাটক অচলায়তন, কালের যাত্রা, গুরুবাক্য, সূক্ষ্ম বিচার, তপতি। ক্রমশ উচ্চারিত হয় ঐতিহাসিক সব প্রযোজনা, ফেরারি ফৌজ, কল্লোল, অজেয় ভিয়েতনাম, তীর। পরবর্তীতে অভ্যন্তরীণ সংকটে LTG ভেঙে যায়। প্রিয় মঞ্চ মিনার্ভা থিয়েটার ছাড়তে হয়। ১৯৭০ সালের ২২শে এপ্রিল লেনিনের জন্মদিনে মিনার্ভায় LTGর শেষ নাট্যবিনয়, লেনিনের ডাক। এরপরে জন্ম নেয় পিপলস লিটল থিয়েটার, PLT। ১৯৭১ থেকে শুরু হয় তাদের নিয়মিত প্রযোজনা। আবারও মানুষজনকে অভিভূত করে
সেই সব অসামান্য নাটক, অভিনয়। টিনের তলোয়ার সত্যজিৎ রায়ের মতে ভারতীয় থিয়েটারের শীর্ষ শিখর। কল্লোল মঞ্চস্থ হবার পর বিশেষত উৎপল নকশালবাড়ির সংগ্রামের সমর্থনে পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে বক্তৃতা দিয়ে বেড়াবার কারণে বাজারি সংবাদপত্রগুলি কল্লোলের বিজ্ঞাপন ছাপা বন্ধ করে দেয়। এমনকি সিপিএমের মুখপত্র দেশহিতৈষীও একসময় সে বিজ্ঞাপন ছাপেনি। এরপরে তীর নাটক, যা নকশালবাড়ি আন্দোলনের সমর্থনে লিখিত, উপস্থাপিত হওয়ার কালে উৎপল দত্তকে বোম্বাই থেকে গ্রেফতার করা হয়। ছাড়া পাওয়ার পর চলে যান রাজস্থান, একটি আন্তর্জাতিক প্রযোজক সংস্থার গুরু চলচ্চিত্রে অভিনয় করতে। পরবর্তীকালে উৎপল তার টুয়ার্ডস এ রেভলিউশনারি থিয়েটার গ্রন্থে এমন ধারণা গড়বার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন। উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চ নাটকে অভিনয় করতেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। তাকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের অন্যতম হিসাবে গণ্য করা হয়। কৌতুক অভিনেতা হিসাবেও তার খ্যাতি রয়েছে। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শৌখিনে অভিনয় করেছেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী। উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার, মানুষের অধিকার ইত্যাদি। উৎপল দত্ত সম্পর্কে সন্দীপ রায় বলেছিলেন, তখন 6-এর দশক, লেক টেম্পল রোডের বাড়িতেই থাকি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, রাত প্রায় 1:45। হঠাৎ ফোন বেজে উঠল। বাবা রিসিভ করলেন। ওপারের কথা কিছু শুনতে পাইনি, তবে এপারে বাবাকে বলতে শুনলাম, আমি আসছি। ফোন রেখেই পাঞ্জাবি পরে তড়িহড়ি বেরিয়ে গেলেন। বাবা প্রায় 1-1.5 ঘন্টা বাদে এলেন। মা জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? উত্তরে বাবা বললেন, উৎপলকে পুলিশ ধরেছিল, ছাড়িয়ে আনলাম। এরকম সম্পর্ক ছিল দুজনের। সে সম্পর্ক যে শুধু পেশাদারি তা কিন্তু নয়, একেবারে ব্যক্তিগত। উৎপলদার নাটক বাবা ভীষণ পছন্দ করতেন, নিয়মিত দেখতে যেতেন। শুধু নাটক কেনা, ওর পরিচালিত ছবির প্রতিও আকর্ষণ ছিল বাবার। ওর করা মেঘ ছবিতে রবি ঘোষকে দেখে বাবা অভিযানের জন্য ওকে সিলেক্ট করেন। আমাদের বাড়িতে নিয়মিত আনাগোনা ছিল উৎপলদার, কিন্তু তখনও বাবা ওকে ছবিতে কাস্ট করেননি। শেষমেশ একদিন ঠিক হলো জন অরণ্য ছবিতে বিশুদা হবেন উৎপল দত্ত। সেই শুরু উৎপল যাত্রা। এরপর বাবার আরও 3টে ছবিতে অভিনয় করেন তিনি, হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক। প্রত্যেকটি ছবির চরিত্র যেন উৎপলদার জন্যই তৈরি। উৎপল দত্তই 3টে ছবির প্রোটাগনিস্ট। বাবার ফার্স্ট চয়েসও ছিলেন তিনি। চরিত্রগুলো একে অন্যের থেকে একেবারে ভিন্ন। সোনার কেল্লা ছবিতে জটায়ু ছিল মধ্যমণি, আর জয় বাবা ফেলুনাথে ছিল মগনলাল মেঘরাজ। বাবার অত্যন্ত প্রিয় ভিলেন মগনলাল। সেই চরিত্রে উৎপল দত্তের মতো অসাধারণ অভিনেতা। এখন যদি গোলাপী মুক্তোর রহস্য কিংবা যত কাণ্ড কাঠমান্ডুর মতো ছবি তৈরি হতো, মগনলালের চরিত্রে অভিনয় করার একজনকেও পাওয়া যেত না। এরকম সাংঘাতিক আরোছ মজাদার ভিলেনের চরিত্রে অভিনয় একমাত্র উনিই পারতেন, আর কেউ নয়। ওর অভিনয়ের ব্যাপ্তিটা ভীষণ বড় ছিল। আমার মনে আছে, হীরক রাজা দেশের সময় বাবা খুব আক্ষেপে সুরে উৎপলদাকে বলেছিলেন, আমি সবসময় চেয়ে এসেছি যে তুমি আমার ছবিতে নিজে ইম্প্রোভাইজ করো, কিন্তু এ ছবির সংলাপ এমনই যে সেরকম সুযোগ নেই। উৎপলদার স্মরণশক্তি ছিল দারুণ, পাতার পর পাতা মুখস্থ করে ফেলতে পারতেন। সহ অভিনেতারা অনেক সময় সমস্যায় পড়ে যেত। আরেকটা ব্যাপার ছিল উৎপলদার, মেকআপ নিয়ে একবারে বেরিয়ে গেলে তিনি আর মেকআপ রুমে যেতেন না। এখনকার অভিনেতারা সিন শেষে নিজেদের ভ্যানে উঠে যান, উনি সেটা করতেন না। সারাক্ষণ ইউনিটের সঙ্গে থাকতেন, আর হাতে থাকতো বই। এমন বই যার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই। শুধু বই পড়তেন, আর শটের আগে সেটা বন্ধ করে সেটে ঢুকতেন। শট হয়ে গেলে আবার বই। আগন্তুকের সময় ওনার শরীর খুব একটা ভালো ছিল না, কিন্তু ক্যামেরা চললে তা বোঝার কোনো উপায় ছিল না। একেবারে ফিট অ্যান্ড ফাইন। বাবা উৎপলদাকে ডেকে বলেছিলেন, এই ছবিতে তুমি আমার মুখপাত্র, আমার যা বলার তোমার মুখ দিয়ে বলাচ্ছি। শুটিং শেষ হয়ে যেতে উৎপলদা বাবার হাত চেপে বলেছিলেন, আপনি যা চেয়েছিলেন তা আমি করতে পেরেছি বলে মনে হয় না। বাবা উল্টে বলেন, তুমি সেটা না দিতে পারলে ছবি শেষ হতো না। আজ উৎপলদাকে নিয়ে বলতে গিয়ে কত কথাই না মনে পড়ছে। দশাশ্বমেধ ঘাটের মগনলালকে গুলির সিনের শুটিং হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে।
ওই যে দেওয়ালে গুলি লাগে সেটা আসলে ফাঁপা ছিল, এক্সপ্লোসিভ দেওয়া, নেগেটিভ পজিটিভ ম্যাচ করতেই বাস্ট করবে। মনে আছে সেই সিনে একটু ভয় পেয়ে গিয়েছিলেন উৎপলদা, কিন্তু ভয় এবং অভিনয় দুটোকে যেন এক করে দিয়েছিলেন। আমরা সবাই চমকে গিয়েছিলাম। আরেকটা ছবির কথা না বললেই নয়, জন অরণ্য। বড়বাজারের শুটিং হয়েছিল, ভিড় ভাট্টা, হইচই, চেঁচামেচি, একেবারে ঘিঞ্জি জায়গা। শুটিং শেষে ঘরে ফিরছি, আর প্রদীপ মুখোপাধ্যায় বলছেন, আর বায়োস্কোপ নয়। ওরকম অবস্থায় মাথা ঠান্ডা রেখে অভিনয় করা চারটিখানি কথা ছিল না। বাবার জন্য ভিড় হতো কম, উৎপলদাকে দেখার জন্য বেশি লোক জমত, কারণ তখন একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করছেন উৎপলদা। কিন্তু কোনোদিন ওর মধ্যে কোথাও কোনো উচ্ছ্বাস দেখিনি, দেখনদারি দেখিনি। শুধু সাবলীল অভিনয় করে গেলেন সারা জীবন। এখনও অনেকের অভিনয় দেখি, কিন্তু আর অবাক হই না। নাটকের তালিকা, এই তালিকাটি অসম্পূর্ণ হতে পারে। দিল্লি চলো, ছায়ানট 1958, অঙ্গার 1959, ফেরারি ফৌজ 1961, ঘুম নেই 1961, মে দিবস 1961, দ্বীপ 1961, স্পেশাল ট্রেন, নীলকণ্ঠ 1961, ভিআইপি, মেঘ 1963, রাতের অতিথি 1963, সমাজতান্ত্রিক চাল 1965, কল্লোল 1965, হিম্মতবাই 1966, রাইফেল 1968, মানুষের অধিকার 1968, জালিয়ানওয়ালাবাগ 1969, মাও সেতুং 1971, পালা সন্ন্যাসীর তরবারি 1972, বৈশাখী মেঘ 1973, দুঃস্বপ্নের নগরী 1973, সীমান্ত, পুরুষোত্তম, শৃঙ্খল ঝঙ্কার, জনতার অজ্ঞাতবাস, মধুচক্র, প্রফেসর মামলক, শুনরে মালিক, সমাধান, অজেয় ভিয়েতনাম, তীর, ক্রুশবিদ্ধ কিউবা, নীল রক্ত, লৌহমানব, যুদ্ধং দেহি, লেনিনের ডাক, চাঁদির কৌটো, রক্তাক্ত ইন্দোনেশিয়া, টিনের তলোয়ার, ব্যারিকেড, মহাবিদ্রোহ, মুক্তিদীক্ষা, সূর্যশিখা, কাকদ্বীপের এক মা, ইতিহাসের কাঠগড়ায়, কঙ্গোর কারাগারে, সভ্যনামিক, নয়া জমানা, লেনিন কোথায়, এবার রাজার পালা, স্টালিন 1934, তিতুমির, বাংলা ছাড়ো, দাঁড়াও পথিকপর, কৃপান, শৃঙ্খল ছাড়া, মীর কাসিম, মহাচীনের পথে, আজকের শাহজাহান, অগ্নিশয্যা, দৈনিক বাজার পত্রিকা, নীল সাদা লাল, একলা চলরে, লাল দুর্গ, বণিকের মানদণ্ড, অ্যাঙ্কর, অনুবাদ গল্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে শ্রদ্ধা জানায়। কেমন লাগে আপনাদের উৎপল দত্তের অভিনয় জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।